বাতাস ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় 14 জেলায় 2 থেকে 4 ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পরিমাণ বাড়ছে, তলিয়ে গেছে বেশ কিছু নিম্নাঞ্চল। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মন্তোষ বৃতজ্ঞ। শুরুতে আমরা চলে যাব নোয়াখালীতে শুভর কাছে। শুভ, একটু জানাবেন নোয়াখালীর দ্বীপাঞ্চলে নিম্নচাপের প্রভাব কেমন দেখছেন? নোয়াখালীতে কিন্তু যে নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাব আজ সকাল থেকে পড়তে শুরু করেছে এবং আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর যে দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার হরণী ইউনিয়নে এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন মেঘনা নদী। এতক্ষণ জোয়ার ছিল, এখন কিন্তু ভাটা হলেও কিন্তু অন্য সময়ের পানির যে পরিমাণ কম থাকার কথা তার থেকে অনেক বেশি রয়েছে। অর্থাৎ আজ দিনভর যে জোয়ার হয়েছিল সেই জোয়ারের কিন্তু উচ্চতা অন্য স্বাভাবিক সময় থেকে 4 থেকে 5 ফুট অধিক উচ্চতায় ছিল, যার ফলশ্রুতিতে কিন্তু হাতিয়ার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানি ঢুকে পড়েছে বেশ কিছু লোকালয়ে। এবং যে জোয়ারের পানি তার তোড়ের সাথে কিন্তু বেশ কিছু কাঁচা ঘর বাড়ি ইতিমধ্যে বিনষ্ট হয়ে গেছে, ভেসে গেছে। এছাড়া যে বাঁধগুলো রয়েছে, রাস্তাগুলো রয়েছে, কাঁচা রাস্তা, সেগুলো কিন্তু অনেকগুলো ইতিমধ্যে ভেঙে যাওয়ার খবর আমরা পেয়েছি। এছাড়া হাতিয়ার সাথে কিন্তু গতকাল এবং আজ এই 2 দিনই কিন্তু সারা দেশের নৌ যোগাযোগ সহ সকল ধরনের যাতায়াতের যে যোগাযোগ ব্যবস্থা সেটি বন্ধ রয়েছে। তো সব মিলিয়ে আমি এখানে এসে কথা বলেছি এখানে স্থানীয় যারা রয়েছে তাদের সাথে। তারা বলেছেন গত 3 থেকে 4 বছর ধরে সাধারণত জুলাই এবং আগস্ট মাসে এই ধরনের নিম্নচাপ এলেও এবছর কিন্তু তার ব্যতিক্রম হয়েছে। অর্থাৎ এই মে মাসে কিন্তু এর আগে গত 3-4 বছরে এই এলাকায় এ ধরনের তারা নিম্নচাপ দেখেনি এবং যে নিম্নচাপটি ইতিমধ্যে কিন্তু উপকূল অতিক্রম করছে বলে আমরা আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি এবং সেটি জলোচ্ছ্বাসেও রূপ নিতে পারে। তবে এখানে বাস্তবেও আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের পরে আজ দিনভর মাঝারি এবং হালকা যে বৃষ্টিপাত হয়েছিল, দিনভর কিন্তু লাগাতার বৃষ্টি হয়েছে এবং এখনো কিন্তু ঝড়ো বাতাস বইছে। আবহাওয়া অফিস বলছে বাতাসের কিন্তু যে গতিবেগ সেটি ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু এখান দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে এবং এই বাতাসের কারণেও কিন্তু বেশ কিছু এলাকায় টিনের যে কাঁচা ঘর বাড়ি রয়েছে, ঘরের চাল উড়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। এছাড়া জোয়ারের পানির সাথে কিন্তু নোয়াখালীর যে বিচ্ছিন্ন উপজেলা রয়েছে হাতিয়ার নিজুম দ্বীপ ইউনিয়ন গতকাল থেকে পানির তলে আছে, যার কারণে সেই ইউনিয়নের প্রায় 30,000-এর মতো মানুষ যারা কিন্তু পানিবন্দী অবস্থায় দিনাতিপাত করছে। আর নিজুম দ্বীপের যে চিত্রা হরিণগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির সাথে ভেসে যাওয়ার খবর আমরা পেয়েছি। হাতিয়া ছাড়াও হাতিয়া উপজেলার আরো যে প্রায় 30টির মতো চর রয়েছে সে সকল অরক্ষিত চরেও কিন্তু লোকালয়ে পানি প্রবেশের খবর আমরা পেয়েছি। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে এখন অব্দি আমার কাছে আবহাওয়ার সবশেষ। এবার আমরা যাব আমাদের সহকর্মী মন্তোষ বৃতজ্ঞের কাছে। মন্তোষ, একটু জানাবেন আমাদেরকে সমুদ্র কতটা উত্তাল এবং পর্যটকদের নিরাপত্তার জন্য আসলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? এই মুহূর্তে আসলে বেশ ঝোড়ো হাওয়া এবং একই সাথে ভারী বৃষ্টি হচ্ছে এবং এই যে বাতাসের তীব্রতা এটির কারণে সৈকতে যারা এসেছিলেন অধিকাংশ পর্যটক কিন্তু এই মুহূর্তে স্থান ত্যাগ করেছিলেন। ঘোরাফেরা করছেন, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং খালি থেকে আসলে দেখার যে অবস্থা একেবারে ভারী বৃষ্টিপাতের সাথে যে দমকা হাওয়া সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং আমরা দেখছি যে গাছগুলো ছোট রাস্তা থেকে গাছগাছালি সেগুলো দুলছে এবং এখানে সৈকতে যারা এখনো তাদের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করতে এখানে যারা লাইফ গার্ড সদস্য রয়েছেন তারা যেমন সক্রিয় রয়েছে এখানে জেলা প্রশাসনের বিশ্ব জুড়ে আসলে সক্রিয় রয়েছেন দিনভর। তবে যেহেতু সন্ধ্যা 6টার পরে লাইফ গার্ড সদস্য যারা রয়েছেন তাদের যে দায়িত্ব সেটি আনুষ্ঠানিকভাবে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকে, তাদের সকাল 6টা থেকে সেই সময়টি যেহেতু শেষ হয়ে গিয়েছে এই মুহূর্তে যেহেতু সমুদ্র নামেন সেক্ষেত্রে তারা আসলে বিপদাপন্ন পরিস্থিতিতে করতে পারেন সেটি আমাদেরকে লাইফ গার্ড সদস্যরা আসলে জানিয়েছেন। এবং কক্সবাজার উপকূল জুড়ে আসলে দমকা হওয়া এবং বৃষ্টির যে আবহাওয়া সেটি বয়ে যাচ্ছে, সেটি পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে ফাঁকা রয়েছে, তারপরে রাতে যখন আবার জোয়ার শুরু হবে, পূর্ণ জোয়ারের সময় আসলে কক্সবাজারের যে উপকূল বৃষ্টি এলাকা বিশেষ করে মহেশখালী দ্বীপ উপজেলা রয়েছে, কুতুবদিয়া দ্বীপ রয়েছে, সেসব এলাকায় যে বেড়িবাগ রয়েছে সেসব বেড়িবাগের ভাঙন তৈরি হতে পারে এবং ব্যাপক লোকালেও কিন্তু প্লাবিত হতে পারে। সে ধরনের একটা আশঙ্কা কিন্তু সেখানকার বাসিন্দারা করতে মহেশখালী দ্বীপের
যে 100তম স্থানীয় এলাকা রয়েছে আদিরাত মন্দির সংলগ্ন যে রাখাইন পল্লী, সেখানকার আমরা খবর নিয়ে দেখেছি সেখানে ইতিমধ্যে কয়েকশো ঘর বাড়ি কিন্তু ইতিমধ্যে বৃষ্টিতে প্লাবিত হচ্ছে, জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে এবং সেখানে থেমে থেমে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সেখানে থেমে থেমে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং আজকে সকাল থেকে আমরা যেটি দেখছি যে সকালে বৃষ্টিপাত যে পরিমাণ ছিল সেটি কিন্তু কিছুক্ষণ আগে থেকে আসলে তীব্র বৃষ্টিপাতে, প্রবল বৃষ্টিপাতে আসলে রূপ নিয়েছে এবং এখন পর্যন্ত প্রচুর বৃষ্টিপাতের কারণে এখানকার সৈকত এক প্রকার জনশূন্য এবং মানুষজন দেখছি যে তারা সৈকত থেকে অনেকে চলে যাচ্ছেন, এখনো অনেকে রয়ে গিয়েছেন এবং তাদের কেউ যদি সমুদ্র দিয়ে ঢুকোপাঠার তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যাবে না। লাইভ সদস্য আমাদের জানিয়েছেন। কক্সবাজার থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে। এবার আমরা যাব ভোলার সহকর্মী ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, ভোলার আবহাওয়া পরিস্থিতি কেমন সেটা একটু জানাবেন আমাদেরকে, এবং নিম্নাঞ্চল ডুবে আসলে লোকালয়ে পানি ঢুকে পড়ছে কিনা একটু জানাবেন। মিম, আজ দুপুরের যে জোয়ারটা উঠেছে, জোয়ারের তীব্রতার কারণে ভোলার তজুম উদ্যানে রিংবেরি ছিঁড়ে গিয়ে প্রায় ওই এলাকার প্লাবিত হয়েছে। আজ প্রায় এখন থেকে প্রায় 45 মিনিট আগে কিন্তু এই রিংবেরিটা ছিঁড়ে গিয়েছিল। এই ছিঁড়ে যাওয়ার কারণে কিন্তু ওই এলাকার বেশ কিছু এলাকা প্লাবিত হচ্ছে। এখন জোয়ারের পানির তীব্রতার কারণে হু হু করে কিন্তু ওই এলাকাতে পানি প্রবেশ করার চিত্র কিন্তু আমরা দেখেছি। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে ইতিমধ্যে এই যে এলাকায় যে রিংবেরি ছিঁড়ে গিয়েছে, এই রিংবেরি মেরামতের জন্য তারা চেষ্টা চালিয়েছে, কিন্তু জোয়ারের তীব্রতার কারণে কিন্তু এই রিংবেরি কোনোভাবে মেরামত করা সম্ভব হচ্ছে না। তবে ভাটার জন্য তারা অপেক্ষা করছে, যতক্ষণ না পর্যন্ত ভাটা আসবে ততক্ষণের মধ্যে তারা এই বেড়িবাঁধের কোনো সুরাহা করতে পারবে না বলে কিন্তু তারা জানিয়েছে। এই যখনই বেড়িবাঁধ ছুটে গেছে কিন্তু ওই এলাকার মানুষ কিন্তু একরকম আতঙ্ক এবং উৎকণ্ঠা বিরাজ করছে, কেননা দুপুরে জোয়ারের চেয়েও কিন্তু রাতের বেলা যে জোয়ার আসবে তার তীব্রতা এবং তার পানির স্রোত কিন্তু আরো বেশি থাকবে বলে কিন্তু স্থানীয়রা ধারণা করছেন, কেননা বাতাসের গতিবেগ এবং বাতাসের তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। এছাড়াও কিন্তু আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রেখে, চরপেশনের কলাতলি, মনপুরার কলাতলি, চরপেশন, ঢালচর, কুকরিমুকরি সহ ভোলার মাঝেচর বেশ কয়েকটি দ্বীপচর কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। আপনি আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি ভোলার ইলিশা ফেরিঘাটে। এই ফেরিঘাটের গ্যাংওয়ে সহ প্রায় নির্মলচর প্লাবিত রয়েছে। এলাকার মানুষ কিন্তু একরকম উৎকণ্ঠা এবং আতঙ্কে বিরাজ করছে, কেননা যখনই কোনো ঝড় ঘূর্ণিঝড় আসে তখনই কিন্তু দ্বীপ জেলা ভোলায় কোনো না কোনো ভাবে ক্ষত চিহ্ন রেখে যায়। কিন্তু এখনই ঝড় না আসতে নিম্নচাপ প্রবাহ শুরু হয়েছে। নিম্নচাপের কারণে কিন্তু ভোলার তজুমুদ্দের বেড়িবাঁধ ছুটে গেছে। এছাড়াও কিন্তু ভোলার মানুষ কিন্তু একরকম আতঙ্ক উৎকণ্ঠা রয়েছে। ভোলা থেকে ভোলা বরিশাল, ভোলা লক্ষ্মীপুর, ভোলা ঢাকা সকল রুটে লঞ্চ চলাচল কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে সর্বোচ্চ তথ্য। মেম, বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়ে আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আরএফএল ওয়াটার পাম্পের